তারা আসলে এমন ভাবে আমাদের সাথে মিশে থাকে, এমন ভাবে আমাদের সুরে কথা বলে। হ্যাঁ, মানে তাদেরকে রিকগনাইজ করাটাও কিন্তু সহজ না। হ্যাঁ, মানে আহ আহ, লাইলা আপা যখন ব্রিটিশদের কথা বলছিল, ব্রিটিশ রুলিং এর কথা, যে তখন আমার একটা মানে বিষয়ে একটা কথা মনে পড়ছিল, যে ব্রিটিশরা যখন এখান থেকে সরাসরি মানে ডিরেক্ট কলোনি গুটিয়ে চলে গেল। হ্যাঁ, ওই সময়কার একটা কথা, আমার এক্সাক্ট ডেটটা আমি মনে করতে পারছি না। তো ওই সময়ে যে যে ব্রিটিশ একজন রাজনীতিবিদ, হ্যাঁ, থমাস ব্যাবিংটন, তো উনি পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কথা বলেন। হ্যাঁ, ওনার ওনার ভাষাতেই যদি আমি বলি যে বর্তমানে আমাদেরকে এমন একটি শ্রেণী গঠনের জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে যারা রক্ত ও রঙে ভারতীয় কিন্তু নৈতিকতা, বুদ্ধিমত্তায় ও রুচিতে ইংরেজ। ভারতে একটি এমন শ্রেণী তৈরি করা উচিত যারা ইংরেজি ভাষায় শিক্ষিত হবে এবং যারা ভারতীয় জনগণের মধ্যে ব্রিটিশদের নীতি ও আদর্শ প্রচার করবে। এর মূল উদ্দেশ্য ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য তৈরি করা। দেখেন আপু, একদম ডিরেক্ট স্বীকারোক্তি কিন্তু। হ্যাঁ, এবং তারা খুব সাকসেসফুলি, আমি বলবো যে এরকম কিছু মানুষ এই অঞ্চলে কিন্তু তৈরি করেছে এবং করে যাচ্ছে, যারা দেখতে আমাদের মতো। তাদের গায়ের রং বলেন, মুখের ভাষা, পোশাক আশাক সবই আমাদের মতো, কিন্তু মনে মগজে দে আর টোটালি সোল্ড আউট। হ্যাঁ, দে আর চুজেন বাই দ্য ক্যাপিটালিস্ট অ্যান্ড দে সার্ভ দেম লাইক আ গড। হ্যাঁ, এই মানুষগুলা কিন্তু আর কেউ না। হ্যাঁ, আমাদেরই শাসক শ্রেণী। হ্যাঁ, আমাদের আশেপাশেই থাকা বুদ্ধিজীবী, আমলা, সুশীল শ্রেণীর মানুষজন। ঠিক আছে। হ্যাঁ, আমি এখানে আরেকটা কোটেশন আমি এখানে বলতে চাই, কোটেশন না, মানে এটা একটা বইয়ের অংশ আমি একটু উল্লেখ করতে চাই, যে ভারতের যে প্রাক্তন যে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, ওনার একটা বই আছে, দ্য কোয়ালিশন ইয়ার্স। তো এই বইয়ের একটা অংশ, উনি বলছেন এখানে যে নির্বাচনের পূর্বে সকল গণতান্ত্রিক দলের ব্রিটিশ মার্কিন কূটনীতিকদের সাথে বৈঠক, আইএমএফ এর ঋণ বিতরণের পূর্বে নির্বাচনের সম্ভাব্য সময় নিশ্চিতকরণ, এগুলো এটাই প্রমাণ করে যে ক্ষমতায় আসা নির্ভর করে পশ্চিমাদের অর্থাৎ আমেরিকা বা ইউরোপের ইচ্ছার উপর, এবং গণতান্ত্রিক নির্বাচন একটি পাতানো খেলার প্রদর্শনী মাত্র। অর্থাৎ সে কিন্তু স্পষ্ট করেই কথাটা বলছে যে পশ্চিমারা নির্বাচনের সময় ডিরেক্টলি চুজ করে যে কাকে তারা আগামী 5 বছরের জন্য দালাল হিসেবে নিযুক্ত করবেন। হ্যাঁ, আমাদের যে বিগত যে শেখ হাসিনা, হ্যাঁ, যে তার একটা বিখ্যাত উক্তি তো আছেই যে গ্যাস বিক্রির মুচলেকা দিতে পারিনি, তাই 2001-এ ক্ষমতায় আসতে পারিনি। ঠিক আছে, ক্ষমতায় কারা এসেছিল? বিএনপি জামাত জোট। হ্যাঁ, তো মানে তারা কিন্তু মুচলেকা দিয়েই এসেছিল। হ্যাঁ, এবং পরবর্তীতে হাসিনা সরকার যতদিন ক্ষমতায় ছিল এভাবেই পশ্চিমাদের খুশি করার মাধ্যমেই ছিল। যে আমরা দেখেছি 2009 সালে হাসিনা ক্ষমতায় এসেই কিন্তু বলে যে এই সরকার কিসের সরকার? সমঝোতার সরকার। হ্যাঁ, অর্থাৎ ক্ষমতায় আসতে এবং টিকে থাকতে তাদের প্রতিনিয়ত কিন্তু সমঝোতা করে চলতে হয়। হাসিনার 15 বছরের শাসনামলের দিকে তাকান। হ্যাঁ, আমরা দেখেছি যে মানে আদানির সাথে চুক্তি দেখেছি, তিস্তার পানি বন্টন চুক্তি বা ট্রানজিট চুক্তির মতো দেশ বিরোধী চুক্তি গুলা করেই কিন্তু সে ক্ষমতায় ছিল। কিন্তু এত সমঝোতার পরেও কিন্তু মানে হাসিনা পশ্চিমাদের আসলে শেষ পর্যন্ত খুশি রাখতে পারে নাই, এবং তাকে কিন্তু উচ্ছেদ করা হয়। এবং সে নিজের মুখেই কিন্তু স্বীকার করেছে যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপটি ছেড়ে দিতাম তাহলে আজও আমি ক্ষমতায় থাকতে পারতাম। আমেরিকাকে যদি বঙ্গোপসাগরে ছড়ি ঘোরাতে দিতাম তাহলে আজও আমি ক্ষমতায় থাকতাম। হ্যাঁ, তো কাজে তাদের মানে দালালি কিন্তু স্পষ্ট। হ্যাঁ, এবং আমরা দেখলাম যে হাসিনা বিদায় নিল এবং অনেক আশা নিয়ে আমরা নতুন সরকার আনলাম, কিন্তু বছর না ঘুরতেই কিন্তু তাদের দালালি আমাদের সামনে পরিষ্কার ভাবে ধরা দিল। হ্যাঁ, জুলাই আন্দোলনের ধকল কাটতে না কাটতেই আমরা দেখতে পেলাম যে আইএমএফ এর পরামর্শে এক দফা ভ্যাট চাপানো হলো আমাদের উপরে। হ্যাঁ, ট্রাম্পের টেরিফ নীতির পরে বাংলাদেশের বর্তমান শাসকদের যে আচরণটা, হ্যাঁ, আপনি লক্ষ্য করে দেখেন। হ্যাঁ, এই অন্যায় নীতিকে কোথায় তারা প্রশ্ন করবে? তারা বিকল্প মার্কেট খুঁজে বের করার চেষ্টা করবে। উল্টা যে বাণিজ্য ঘাটতি কমাতে টেরিফ নীতিকে, হ্যাঁ, আমাদের মতো দেশগুলোর উপরে ট্রাম্প চাপিয়ে দিয়েছে, তাকে সফল করতে অন্যান্য দেশ থেকে পণ্য আমদানি কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে বেশি করে আমদানি করার প্রতিশ্রুতি দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রভুর এজেন্ডা বাস্তবায়নে চাকরের সে কি নিদারুণ প্রচেষ্টা! হ্যাঁ, কাজে এই ভোলা ভালা চেহারার পিছনের সত্যিকারের রূপটা কিন্তু আর এখন বুঝতে কষ্ট হওয়ার কথা না। হ্যাঁ, এবং এই যে গতকালকেই কিন্তু মানে আমেরিকার পক্ষ থেকে আহ আমাদের শাসকের প্রতি কিন্তু একটা চিঠি চলে আসছে,
ঠিক আছে। এবং চিঠিটা যদি আপনারা পড়ে থাকেন, হ্যাঁ, যে মানে এটাকে কি বলবো, এটাকে বলা যায় যে দাসের প্রতি মনিবের আদেশনামা। হ্যাঁ, যে একটা দাসের সাথে মনিব যে সুরে কথা বলে। হ্যাঁ, আমি আমাদের টেকনিক্যাল টিমকে আমি অনুরোধ করবো যে যদি সম্ভব হয় আপনারা মানে যে লেটারটা এটা একটু যদি চ্যাটে দিয়ে দিতে পারেন, তাহলে আমাদের অডিয়েন্সটা হয়তো বা পড়ে নিতে পারবে। ঠিক আছে। তো এবং এখানে কিন্তু আমরা শুধু শাসক শ্রেণীই না, আমরা দেখবো যে আমাদের যে বুদ্ধিজীবী বা সুশীল শ্রেণী তারাও কিন্তু তাল দিয়ে যায়। হ্যাঁ, যে এই যে আমাদের গত মানে যে রিজিমের যে ইয়ে ছিল, অর্থমন্ত্রী, তাই না, আইএমএফ যা বলে আমাদের ভালোর জন্যই বলে, সে কিভাবে এই কথাটা বলতে পারলো? হ্যাঁ, এই বছরও কিন্তু মানে টেরিফ নীতি নিয়ে যে পিনাকি ভট্টাচার্য কি বলছেন, যে টেরিফ নীতির মধ্যে আমাদের জন্য সুফল রয়েছে। ঠিক আছে। কাজে আমাদের বিভ্রান্ত হওয়াটা, মেনে নিতে এই যে কষ্ট হওয়াটা, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। হ্যাঁ, এবং মানে দেখেন যে এই চিত্রটা কিন্তু শুধু আমাদের দেশে না, আপনি পাকিস্তানের দিকে তাকান। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক থেকে বাঁচতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাকুতি মিনতি কিন্তু নিউজ পেপারে এসেছে। হ্যাঁ, যে এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কি বলছেন, যে আইএমএফ এর ঋণ পেতে সকল শর্ত মেনে নিতে রাজি আছেন তারা। মানে সেম টোনে সেম কথা কিন্তু সবাই বলে যাচ্ছে। কাতার, সৌদি আরব আমিরাতের শাসকদের দিকে দেখেন, বিলিয়ন বিলিয়ন ডলার উপহার দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার নির্লজ্জ প্রতিযোগিতা আমরা কিন্তু সবাই দেখেছি। হ্যাঁ, এবং ট্রাম্প এই বিষয়ে দেখেন যে সে দম্ভ করে বলছে যে কান্ট্রিজ আর কিসিং মাই অ্যাস টু মেক ট্রেড ডিলস। কি নগ্ন ভাবে এ সমস্ত পশ্চিমাদের মানে পা চাটা দালালদের পরিচয় সে সবার সামনে উন্মুক্ত করে দিচ্ছে। এটাই আপু। আহ বাট এই যে তারা, আপনি যে তাদের রিয়েল ফেসটা আনমাস্ক করলেন, হ্যাঁ, আমার এখানে একটা ছোট করে একটা সম্পূরক প্রশ্ন চলে আসছে। যে এই যে গাদ্দারিটা তারা করছে আমাদের হয়ে, আমাদের মতো হয়ে, হ্যাঁ, তারা আমাদের সাথে যে গাদ্দারিটা করছে, এটা করে আসলে তারা কি পায়? কি না পায় সেটা বলেন, কি না পায়? হ্যাঁ, এর বিনিময়ে মানে তারা কি না পায়? তারা দুর্নীতি করার সীমাহীন অধিকার পায়। হ্যাঁ, দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ার সুযোগ পায়। যেমন আমাদের এই যে হাসিনা, বেকার পুত্রই দেখেন না, 300 মিলিয়ন ডলারের মালিক। ঠিক আছে, তার আত্মীয় স্বজনরাই নাকি 700 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, যে মানে যেই বা আমাদের যে দুর্নীতি মুক্ত দেশ করার যে কারিগর, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সময়ই সুইস ব্যাংকে কিন্তু গত 1 বছরে 33 মানে 33% বেশি টাকার নাকি জমা হয়েছে। এগুলো সবই অবৈধ সম্পদ কিন্তু। ঠিক আছে। এবং এই সরকারের ক্ষেত্রে আমরা দেখবো যে তাদের নামে যে থাকা যে ছোট বড় 170টার বেশি কেস ছিল কিন্তু। ঠিক আছে, এগুলার মধ্যে ধরেন আপনি যে যে লেবার ল ভায়োলেশন, মানি লন্ডারিং, এরকম সব অনেক এরকম অনেক মানে গুরুতর অভিযোগও কিন্তু আছে। ঠিক আছে, এবং এই সমস্ত কিছু থেকে কিন্তু তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঠিক আছে। তো মানে অর্থাৎ তাদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এবং এই সমস্ত দালালদের সাথে তাদের বণিক অর্থাৎ পশ্চিমা যে ঔপনিবেশিক রাষ্ট্র, হ্যাঁ, তাদের চুক্তি থাকে এরকম যে তারা যতদিন মনিবের স্বার্থ রক্ষা করতে পারবে ততদিন তাদের শেল্টার কিন্তু দেয়া হবে। হ্যাঁ, অর্থাৎ এই সমস্ত দালাল শাসকদের এখানে বসানোই হয়েছে পশ্চিমাদের স্বার্থকে প্রোটেক্ট করার জন্য, জনগণের প্রত্যাশা পূরণের জন্য। হ্যাঁ, বরং জনগণের কাছ থেকে লুট করে তারা নিজেদের পকেট পকেট ভরে মনিবের ভান্ডারকে সমৃদ্ধ করে। হ্যাঁ। তো এইটাই আর কি সিস্টার, যে মানে এই যে এই সমস্ত শাসক এবং সুশীলদের মধুর আশ্বাসে আমরা যেন ভুলে না যাই। হ্যাঁ, তারা আসলে আমাদেরকে শোষণ করার জন্যই এখানে বসছে, তাদের প্রকৃত চেহারাটা আসলে আমাদের চিনে নেওয়া দরকার। ধন্যবাদ।